আবারও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মুসলিম লীগ প্রতিষ্ঠা, যেটি 1906 সালে হয়েছিল। তাহলে চলো আমরা শুরু করি যে মুসলিম লীগটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, কি কারণে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই, অর্থাৎ এর পটভূমিটা সম্পর্কে আমরা এখন জানবো। শিক্ষার্থীরা, এই পটভূমিটা জানতে গেলে আমরা যে প্রথমে যে 1905 সালে যে বঙ্গভঙ্গটা পড়েছিলাম সেটির মাধ্যমে কিন্তু আমরা জেনেছিলাম যে বঙ্গভঙ্গের ফলে কিন্তু মুসলমানরা অনেক উপকৃত হয় এবং মুসলমানরা অনেক লাভবান হয় এবং মুসলমানদের মধ্যে একটা জাতীয়তাবাদ এবং তাদের মধ্যে আন্দোলন এবং তাদের মধ্যে একটা রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা সবকিছু দিক থেকে তারা উদ্ভূত হয়। এখন এই 1905 সালে বঙ্গভঙ্গের পর যখন ভারতীয় মুসলমান জনগণরা চিন্তা করে কি তাদের একটি আলাদা রাজনৈতিক সংগঠন দরকার, যেটির মাধ্যমে তারা তাদের ভাব, তারা তাদের সবকিছু আশা আকাঙ্ক্ষা সবকিছু ব্রিটিশদের কাছে তুলে ধরতে পারবে, সেই কারণে তারা একটা আলাদা রাজনৈতিক সংগঠন করার অনুভব করে এবং সে কারণেই কিন্তু 1906 সালের দিকে কি করে আগা খানের নেতৃত্বে ভারতের মুসলমান জনগণরা একটি পৃথক নির্বাচনের দাবি জানায়। কার কাছে? লর্ড মিন্টুর কাছে। তখন লর্ড ছিলেন লর্ড মিন্টু, তার কাছে একটা পৃথক নির্বাচনের দাবি জানায় ভারতীয় মুসলমান জনগণরা এবং দেখা যায় কি লর্ড মিন্টু এটা খুব সহজে এবং নীতিগতভাবে তা মেনে নেয়। লর্ড মিন্টু যখন এটি মেনে নেয় তখন ভারতীয় মুসলমানদের মধ্যে উৎসাহটা আরো বৃদ্ধি পায়। হ্যাঁ, যদি মেনে না নিত হয়তো তাদের মধ্যে ক্ষোভটা জন্ম নিত অথবা তারা পিছপা হতো। যেহেতু মেনে নিয়েছে তারা কি করে অনেক খুব উৎসাহ পায় এই সংগঠনটা করার জন্য এবং এই উৎসাহের ভিত্তিতেই কিন্তু এই যে 1906 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে এই ভারতীয় মুসলমানরা ঢাকায় একটি নিখিল ভারত মুসলিম লীগের যে মানে একটা সম্মেলন হবে ঢাকার মধ্যে, তারা একটা শিক্ষা সম্মেলনের আয়োজন করে। আগে ওই শিক্ষা সম্মেলনে যখন ভারতীয় মুসলমান সব জনগণগুলো একত্রিত হয় তখন সবাই তো না, যারা যারা নেতৃবৃন্দ আছে এবং যারা যারা উঁচু পর্যায়ে আছে তারা সবাই একত্রিত এবং তারা সেখানে একটা সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, এই শিক্ষা সম্মেলনের মাধ্যমে আমরা একটা, যেহেতু লর্ড মিন্টু মেনে নিয়েছে যে পৃথক নির্বাচন হতে পারে, তাহলে আমরা একটা কি করি, একটা আলাদা একটা রাজনৈতিক সংগঠন মানে একটা প্রস্তাব তৈরি করে। এই প্রস্তাবটা কি করে নবাব ভিকারুনগুলোকের নেতৃত্বে কি করে সেটি পেশ করা হয় মুসলিম ঢাকায় যে একটা সম্মেলন করা হয় সেখানে পেশ করা হয় এবং সেখানে দেখা যায় কি সব মুসলমান মানে ভারতীয় মুসলমান যে নেতৃবৃন্দগুলো আছে তারা এইটার সাথে সর্বসম্মতি জ্ঞাপন করে এবং এক পর্যায়ে 1906 সালের 30 ডিসেম্বর এই সর্বসম্মতিক্রমে এবং এই যে নবাব স্যার সলিমুল্লাহ যে প্রস্তাবটি গ্রহণ করেন যে একটা মুসলিম লীগ সম্পর্কে একটা প্রস্তাব গ্রহণ করে যে এরকম একটা রাজনৈতিক সংগঠন হওয়া দরকার এবং এটা যখন সবাই মেনে নেয় এবং এই প্রস্তাবটি সবাই সর্বসম্মতি গৃহীত হয় এবং এক পর্যায়ে 1906 সালে এই মুসলিম লীগটি প্রতিষ্ঠিত হয়। এই কারণেই কিন্তু বলা হচ্ছে কি মুসলিম লীগ প্রতিষ্ঠার একমাত্র প্রতিষ্ঠাতা হলেন নবাব স্যার সলিমুল্লাহ, যিনি এই মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বা জানতে পারলাম যে 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠিত কিভাবে হয়েছিল বা কোথায় হয়েছিল। এটা ঢাকায় হয়েছিল এবং এখানে নবাব স্যার সলিমুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনে। ঠিক আছে, তাহলে আমরা মুসলিম লীগ প্রতিষ্ঠা সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হলো মুসলিম লীগের লক্ষ্য বা উদ্দেশ্য। 1906 সালের 30 ডিসেম্বর যখন মুসলিম লীগটি প্রতিষ্ঠিত হয় তখনই কিন্তু এই তিনটা লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সেখানে সেটা তৈরি করে দেওয়া হয় যে অবশ্যই মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনে বা শুরু হওয়ার পরে যেটাই হোক না কেন তিনটা লক্ষ্য এবং উদ্দেশ্যের ভিত্তিতে এই মুসলিম লীগটি পরিচালিত হবে। সেই তিনটি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে প্রথম যেটি ছিল সেটি হলো যে ভারতের যে মুসলমান জনগণ আছে তাদের সবাইকে কিন্তু ব্রিটিশদের আনুগত্যটা বৃদ্ধি করতে হবে। যেহেতু ব্রিটিশদেরকে আমরা বলার সাথে সাথে আমাদের প্রস্তাবে তারা গৃহীত করেছে এবং তারা মেনে নিয়েছে অবশ্যই এবং সুতরাং তাদের ব্রিটিশদের আনুগত্যটা বৃদ্ধি করতে হবে। প্রথম পয়েন্ট প্রথম যে লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে ব্রিটিশদের আনুগত্য বৃদ্ধি করা এবং তাদের যত দাবি দেওয়া আশা আকাঙ্ক্ষা এবং ব্রিটিশদের সম্পর্কে যদি কোনো ভুল ত্রুটি বা ব্রিটিশদের কোনো কিছু সম্পর্কে যদি ভুল ধরা পড়ে সেটা ব্রিটিশদেরকে জানিয়ে সেটা দূর করা। অর্থাৎ প্রথম পয়েন্টটা হলো ব্রিটিশদের আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশদের কোনো ভুল ধরা বা ব্রিটিশদের কোনো ভুল যদি জেনে নেয় বা কোনো সমস্যা ধরা পড়ে সেটি ব্রিটিশদেরকে অনুগত করা। ঠিক আছে, দ্বিতীয় যেটি পয়েন্ট সেটি হলো যে মানে ভারতীয় মুসলমান জনগণের মধ্যে যে কোনো প্রয়োজন পড়লে বা কোনো দাবি দেওয়া থাকলে বা কোনো আশা আকাঙ্ক্ষা থাকলে বা কোনো মানে
কোনো কিছু জানতে চাইলে সেগুলো সম্পর্কে ব্রিটিশদেরকে সরাসরি অবহিত করা। ঠিক আছে, ব্রিটিশদেরকে মানে ভারতীয় মুসলমান জনগণের সকল কিছু সম্পর্কে দাবি দাওয়া, যে আশা আকাঙ্ক্ষা সবকিছু সম্পর্কে ব্রিটিশদেরকে অবগত করা, দ্বিতীয় পয়েন্টটি। এবং 3 নাম্বার পয়েন্টটা হলো এই দুইটা পয়েন্ট ছাড়াও যেটি হলো সেটি হলো মানে এই দুইটা পয়েন্টের পাশাপাশি ব্রিটিশদেরকে কি করা, এই ভারতীয় মুসলমানদের যে পাশে আরো অন্য ধর্মাবলম্বী যারা থাকবে তাদের সাথে যাতে কোনো বৈরী মনোভাব সৃষ্টি না হয় সেদিকে ব্যবস্থা করা, অর্থাৎ সেদিকে নিজেদেরকে লক্ষ্য রাখা। অর্থাৎ মুসলমান ছাড়াও যারা অন্য ধর্মের জনগণ আছে তাদের সাথেও সুন্দর সম্পর্ক বজায় রাখা। তাহলে আমরা 3টি লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানলাম, যেটি 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, প্রথমটি হলো ব্রিটিশদের প্রতি আনুগত্য বৃদ্ধি করা, দ্বিতীয়টি হলো ব্রিটিশদের কাছে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা দাবি দেওয়া সবকিছু তুলে ধরা বা ব্রিটিশদেরকে অবহিত করা। 3 নাম্বার হলো ব্রিটিশদের মানে ভারতীয় মুসলমান জনগণ তারা মুসলমান ছাড়া যা অন্য ধর্মাবলম্বী আছে তাদের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা। তাহলে আমরা এই 3টি সম্পর্কে জানতে পেরেছি। এরপরে কিন্তু 1906 সালের অনেক বছর ধরেও কিন্তু ভারতীয় মুসলমান জনগণরা কিন্তু বা মুসলিম লীগের মাধ্যমে মুসলিমের প্রতিষ্ঠা হওয়ার পর তারা অনেক বছর ধরে কিন্তু ব্রিটিশদের অনুগত ছিল। তাহলে এই মুসলিম লীগ প্রতিষ্ঠাটার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং পটভূমি সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হলো মুসলিম লীগের কার্যক্রম সম্পর্কে আমরা এখন জানবো। ঠিক আছে, মুসলিম লীগের কার্যক্রমের প্রথমটির মধ্যে আছে ব্রিটিশ সরকারের নিকট দাবি দেওয়া এবং আশা আকাঙ্ক্ষা তুলে ধরা। অর্থাৎ আমি এখন যেটি কার্যক্রম করাচ্ছি সেটা হলো যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর তারা কি কি কাজ করেছিল এবং ভারতীয় মুসলমানদের জন্য কি কি কাজ করে সফলতা পেয়েছিল এবং কি কি করতে পেরেছিল, কার্যক্রমগুলো কি ছিল সেগুলো সম্পর্কে আমরা জানছি। প্রথমটি হলো ব্রিটিশ সরকারের নিকট দাবি দেওয়া এবং আশা আকাঙ্ক্ষা তুলে ধরা। 1905 সালের বঙ্গভঙ্গের পর এবং 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠার আগ পর্যন্ত কিন্তু মুসলমানদের যে 1905 সালের বঙ্গভঙ্গের আগ পর্যন্ত কিন্তু মুসলমানগণ কিন্তু মানে ব্রিটিশদের কাছে কোনো কিছু বা দাবি দেওয়া কোনো কিছু পেশ করতে পারতো না, কারণ মুসলমানদের প্রতি তখন থেকে ব্রিটিশরা বৈরী ভাবটা থাকতো সবসময়। তারা হিন্দুদের প্রতি উদার নীতি অবলম্বন করতো আর মুসলমানদের প্রতি সবসময় বৈরী নীতিটা অবলম্বন করতো, যার কারণে মুসলমানদের কোনো দাবি দেওয়া বা আশা আকাঙ্ক্ষা মুসলিম মানে ব্রিটিশদের কাছে পৌঁছায়নি। এই মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্যই যেহেতু ছিল ব্রিটিশদের অনুগত বৃদ্ধি করা এবং ব্রিটিশদের কাছে দাবি দাওয়া পেশ করা, সুতরাং এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার পরে তাদের কার্যক্রমের প্রথম যেটি হয় সেটি হলো ব্রিটিশদের কাছে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা এবং দাবি দাওয়াগুলো তুলে ধরে তাদের দাবি দেওয়া বা আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করা। তাহলে প্রথম কার্যক্রম সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হলো পৃথক নির্বাচনের দাবি। পৃথক নির্বাচনের দাবি অর্থাৎ আমি তোমাদের সাথে পটভূমি পড়ানোর সময় তখনই আমি বলেছিলাম যে 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনে কিন্তু এই যে আগা খানের নেতৃত্বে ভারতীয় মুসলমান জনগণরা কিন্তু তখনই লর্ড মিন্টোর কাছে একটি কি করেছিল, পৃথক নির্বাচনের দাবি জানিয়েছিল। কারণ মুসলমানরা চাচ্ছিল তারা তাদের আলাদা করে একটি নির্বাচন হোক এবং সেখানের মধ্যে মুসলমান জনগণ তাদের নির্বাচনের বহিঃপ্রকাশ করুক, তাদের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরুক ব্রিটিশ রাজের কাছে। সেজন্য পৃথক নির্বাচনের দাবি করেছিল। যেহেতু 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পরে কিন্তু মুসলমান জনগণ, তার আগে মুসলমান জনগণরা যখনই জানতে পারে যে তাদের মধ্যে অবশ্যই একটা নিজস্ব আলাদা একটা জাতি প্রতিষ্ঠিত করা দরকার এবং তারা পৃথক নির্বাচনের চিন্তা করে কিন্তু লর্ড মিন্টোর কাছে একটি পৃথক নির্বাচনের দাবি করেছিল এবং এই পৃথক নির্বাচনের দাবি কিন্তু লর্ড মিন্টো মেনে নিয়েছিলেন এবং এক সময় কিন্তু এই 1906 সালে মুসলিম লীগও প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পরে 1909 সালে লর্ড মিন্টো কি করে, একটি পৃথক নির্বাচনের দাবি করে। লর্ড মিন্টোর কাছে যখন ভারতীয় মুসলমানরা দাবি করে এবং লর্ড মিন্টো কিন্তু 1909 সালে পৃথক নির্বাচনের ব্যবস্থা করে, যে নির্বাচনটির নাম হলো মরলি মিন্টো সংস্কার আইন, যেটি 1909 সালে হয়েছিল এবং 1909 সালে কিন্তু মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। তাহলে আমরা পৃথক নির্বাচন সম্পর্কে জানতে পেরেছি, যেটি 1909 সালে মরলি মিন্টো সংস্কার আইনের মধ্যে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। এখন যে বিষয় সম্পর্কে জানবো সেটি হলো 3 নাম্বার আছে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্য। দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে অগ্রসর
আগ্রহ প্রকাশ। অর্থাৎ কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আমি আশা করি তোমরা হয়তো ওটা মনে রেখেছো যে 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। আমি তোমাদের সাথে যখন কংগ্রেস পড়িয়েছিলাম তখন বলেছি 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা যখন হয়েছিল, এই কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরেই কিন্তু মুসলমানদের মধ্যেও কিন্তু একটা আলাদা রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ পায় এবং 1850 সালের পরেই কিন্তু 1906 সালে কি হয়, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এই 1850 সালে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, এরপরেই কিন্তু কি করে, মুসলমানরা আলাদা জাতীয়তাবাদ বা আলাদা একটি সংগঠন করার চিন্তা ভাবনা করে এবং মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টি হয় এবং এক পর্যায়ে কিন্তু এই কংগ্রেসের নেতাদের সাথে মুসলমান যে ভারতের জনগণগুলো আছে, নেতৃবৃন্দগুলো আছে, তারা সবাই একত্রিত হয় এবং তারা চিন্তা করে কি আমরা যদি একটা সম্মেলনে বসি বা কোনো কিছু নিয়ে চিন্তা করি তাহলে দেখা যাবে কি আমরা একটা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে পারবো। সে কারণে এই কংগ্রেসের নেতাদের সাথে মুসলমান নেতৃবৃন্দরা কি করে, 1916 সালের 16 ডিসেম্বর লখনৌ শহরে একটি মত বিনিময় সভা করে, সেখানে তারা উপস্থিত হয়। সেখানে তাদের বার্ষিক অধিবেশনটা করে, সেটি কোথায় করে, লখনৌ শহরে। এবং এই অধিবেশনে তারা সর্বসম্মতিক্রমে তারা চিন্তা ভাবনা করে যে আমরা যদি একসাথে থেকে একটি চুক্তি প্রণয়ন করি তাহলে এই চুক্তি প্রণয়নের মাধ্যমে আমাদের সমৃদ্ধিটাও বৃদ্ধি পাবে এবং সঙ্গে আমরা কি করতে পারবো, একটা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে পারবো। সে কারণে কিন্তু এই যে লখনৌ শহরে যে চুক্তিটি হয় মুসলমান এবং ভারতীয় সম্প্রদায়ের মধ্যে নেতৃবৃন্দের মধ্যে, সেই চুক্তিটির নাম হলো লখনৌ চুক্তি এবং এই লখনৌ চুক্তির মাধ্যমে কিন্তু তারা একত্রিত হয়ে একটি শপথ গ্রহণ করবে, তারা একটা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করবে। তাহলে এই লখনৌ চুক্তিটি কিন্তু হিন্দু মুসলমান সম্প্রীতির মধ্যে অনেক সুন্দর একটি সম্পর্ক এবং সম্প্রীতি বৃদ্ধি করতে সহায়তা করেছিল। তাহলে এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার মাধ্যমেই কিন্তু ওই কংগ্রেসের নেতৃবৃন্দরা মুসলিম নেতৃবৃন্দের সাথে একত্রিত হওয়ার জন্য আহ্বান করেছিল এবং তাদের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে তৈরি হচ্ছিল। তাহলে দেখা যাচ্ছে কি এটিও একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, মুসলিম লীগের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। আর যেটি আমরা কার্যক্রম সম্পর্কে জানবো সেটি হলো জিন্নাহর 14 দফা ও মুসলমান জনগণের স্বার্থ রক্ষার একক প্রচেষ্টা। জিন্নাহর 14 দফা এবং মুসলমান জনগণের স্বার্থ রক্ষার একক প্রচেষ্টা অর্থাৎ 1929 সালে নেহেরু রিপোর্ট নামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেই রিপোর্টের মধ্যে কিন্তু দেখা গেছে কি মুসলমানদেরকে উপেক্ষিত করে ওই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল এবং ওই কারণেই কিন্তু মুসলিম লীগরা আরো বেশি একতাবদ্ধ হয় এবং তারা চিন্তা করেন তারা বলেছে কি এখানে তো মুসলমানদেরকে উপেক্ষিত করা হয়েছে। এখন সেই কারণে কিন্তু মুসলিম লীগের যত নেতৃবৃন্দ আছে তার মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কি করেন, এই নেহেরু রিপোর্টের প্রতিবাদে তিনি নিজের থেকে চিন্তা করেন যে তিনি নিজস্ব একটা তাদের যে মুসলিম লীগের পক্ষ থেকে একটা নিজস্ব প্রতিবাদ করেন, যেটার নাম হলো জিন্নাহর 14 দফা নামে পরিচিত। অর্থাৎ জিন্নাহ একটি 14 দফা তালিকা প্রস্তুত করেন যে যেহেতু আমাদেরকে উপেক্ষিত করা হয়েছে তাহলে আমাদের এই দফাগুলো মেনে নিতে হবে। তাহলে এই মুসলিম লীগ হওয়ার কারণেই কিন্তু একমাত্র এইসব এই দাবিগুলো আন্দোলনগুলো আরো বেশি সোচ্চার হয়েছিল এবং মুসলমান নেতৃবৃন্দের কারণে মুসলমান জনগণরা উপকৃত হয়েছিল। এই যে জিন্নাহর 14 দফা ও মুসলমান জনগণের স্বার্থ রক্ষার জন্য এককভাবে প্রচেষ্টা করেছিল কে, কোন দলটি, মুসলিম লীগ দলটি, একমাত্র মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য এবং মুসলমানদেরকে সবার কাছে পরিচিত করার জন্য। যেহেতু নেহেরু রিপোর্টে মুসলিমদেরকে উপেক্ষিত করা হয়েছিল সেই কারণে কিন্তু মুসলিম লীগরা যেহেতু সবাই একত্রিত হয়েছিল একটা সংগঠন ছিল, সেই কারণে তারা তাদের আবেগ বা দাবি দাওয়াগুলো তারা দফার মাধ্যমে প্রকাশ করতে পেরেছিল। এবার আমরা যে বিষয়টি জানবো সেটি হলো সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনের ধারণা প্রত্যাখ্যান। অর্থাৎ 1935 সালের যে ভারত শাসন আইনটি হয়েছিল, তোমাদেরকে আমি নেক্সট পরবর্তীতে তোমরা এই সম্পর্কে জানতে পারবে। 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে তোমরা জানতে পারবে। এখন যেহেতু আমি সংক্ষেপে তোমাদের সাথে বলে যাচ্ছি, এই 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যবস্থা করা হয়েছিল। এখন এই যুক্তরাষ্ট্রের ব্যবস্থার মাধ্যমে ভারতীয় মুসলমান নেতৃবৃন্দরা চিন্তা করছিল যদি এই যুক্তরাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই থাকি তাহলে কখনো আমরা পৃথক ভাবে একটা আবাসভূমি বা পৃথক একটা জাতি হিসেবে তৈরি হতে পারবো না। সেটা কাদের চিন্তা ভাবনা ছিল? মুসলিম লীগের যে মুসলিম নেতৃবৃন্দ বা মুসলমান জনগণের এই চিন্তা ভাবনাটা ছিল। সেই কারণে মুসলমান জনগণ বা মুসলিম লীগ সংগঠনের যে নেতৃবৃন্দরা ছিল তারা কি করেছিল, তারা বলছিল যে যদি সর্বভারতীয় যত ব্যবস্থা হয় সেই ধারণাটা প্রকাশ করেছিল 1935 সালের মাধ্যমে সেটা প্রত্যাখ্যান করেছিল। কারণ এটা যদি প্রত্যাখ্যান না করে তারা চিন্তা করছিল তাহলে তারা কখনো আলাদা
পৃথক আবাসভূমি বা পৃথক জাতি হিসেবে কখনো পরিচিত হতে পারবে না। সে কারণে তারা আলাদাভাবে সংগঠন করে আলাদাভাবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণে কিন্তু একমাত্র মুসলিম নেতৃবৃন্দ একত্রিত হয় এবং তারাও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একসাথে করেছিল এবং তারা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা যে প্রবর্তন করেছিল, যে ধারণাটা ছিল সেটা প্রত্যাখ্যান করেছিল। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হলো দ্বিজাতি তত্ত্ব ও লাহোর প্রস্তাব। ঠিক আছে, দ্বিজাতি তত্ত্ব এবং লাহোর প্রস্তাব। এই দ্বিজাতি তত্ত্বটা কিন্তু করেছিল কে? মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি এই মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে বোঝাতে চেয়েছিল যে হিন্দু একটা জাতি, হিন্দু সম্প্রদায় একটি, মুসলমান আরেকটি জাতি। মুসলমানদের জন্য একটা আলাদা পৃথক আবাসভূমি দরকার এবং পৃথক একটি আবাসস্থল দরকার, যেখানের মাধ্যমে সে তার আলাদাভাবে নিজেকে প্রকাশ করতে পারবে। এই ধারণার ভিত্তিতে কিন্তু তিনি যে দ্বিজাতি তত্ত্বটা প্রকাশ করেছিল, সেই দ্বিজাতি তত্ত্বের প্রস্তাবের সম্মতিক্রমে 1940 সালে লাহোরে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শেরেবাংলা একে ফজলুল হক এই দ্বিজাতি তত্ত্বকে সমর্থনে রেখে শেরেবাংলা একে ফজলুল হক একটি পৃথক আবাসভূমি বা পৃথক একটি জাতি গঠনের প্রস্তাব জানিয়েছিল, যেটির নাম হলো লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাবে কিন্তু এই লাহোর প্রস্তাবের মাধ্যমে কিন্তু আমরা মানে ভারতীয়দের যে মুসলমান জাতি বা পাকিস্তান নামে একটি রাষ্ট্র সৃষ্টির মানে ধারণা প্রবর্তন হয়েছিল। ঠিক আছে, 1947 সালের 14ই আগস্টে কিন্তু শেষ পর্যন্ত মুসলমান জনগণ বা মুসলিমদের আলাদা একটি পৃথক আবাসভূমি বা আবাসস্থল প্রতিষ্ঠিত হয়, সেটি হলো পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সেটা একমাত্র কাদের কারণে সম্ভব হয়েছিল? ওই যে মুসলিম লীগের যে নেতৃবৃন্দ, তাদের যে অনড় অবস্থান ছিল যে আমাদের একটি পৃথক আবাসভূমি দরকার, এই কারণে কিন্তু শেষ পর্যন্ত 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান নামক এই রাষ্ট্রটির সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা মুসলিম লীগের কার্যক্রমগুলো সম্পর্কে জানতে পারছি। অর্থাৎ আমরা মুসলিম লীগের হওয়ার ফলেই কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছিল এবং একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, যেটির নাম হয়েছিল পাকিস্তান। তাহলে আমরা শিক্ষার্থীরা জানতে পারলাম যে মুসলিম লীগের পটভূমি সম্পর্কে জানতে পারলাম, মুসলিম লীগের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে জানতে পারলাম, মুসলিম লীগের কার্যক্রম সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।